হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের আমরা গত যে ক্লাসটা দিয়েছিলাম ভারতের সংবিধানের সংশোধন থেকে যে সকল কোশ্চেনগুলো হয় সেইগুলোর কিছু ইম্পর্টেন্ট 14খানা কোশ্চেন আলোচনা করেছিলাম। ফার্স্ট ক্লাস করেছিলাম, তো আজকে আমরা 14 পর থেকে শুরু করব। তো আগের যে ক্লাসগুলো যারা দেখোনি তো অবশ্যই দেখে নেবে, কেন এই টপিক থেকে তোমরা যে কোনো এক্সাম দিতে যাও না কেন, শুধু যে এসএসসি নয়, স্টাফ সিলেকশন কমিশন নয়, তার পাশাপাশি গভর্নমেন্ট যে সকল এক্সাম হয় স্টেট লেভেলের, তো সমস্ত এক্সামে কিন্তু এই টপিক থেকে কিন্তু কোশ্চেন আসে। তোমরা প্রিভিয়াস ইয়ার দেখে নিতে পারো, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে সমস্ত এক্সামে। তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টপিক। আমরা একদম বাছাই করা 14খানা কোশ্চেন আমরা আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা 15 থেকে শুরু করব, ঠিক আছে? তো চলো দেখে নিই 15 নম্বর ক্লাস কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটা কি রয়েছে। এছাড়া আমরা কিন্তু এসএসসির একদম টপিক ধরে ধরে অনেক ক্লাস করিয়েছি, এবং সেই সঙ্গে তোমরা যদি দেখো ভূগোলের চ্যাপ্টার ধরে ধরে ক্লাস করিয়েছি। তো সেই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে তোমরা, যা এসএসসির এক্সাম, এসএসসি, এমটিএস, জিডি, সিজিএল, সিএইচএসএল, তো সকল এক্সামের জন্য কিন্তু ক্লাসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো 15 নম্বর কোশ্চেন কি রয়েছে আজকে। ওয়ামান রাও মামলা 1981 কিসের সাথে সম্পর্কিত? ওয়ামান রাও মামলা কিসের সাথে সম্পর্কিত? সঠিক অ্যান্সার কি হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার বি, নবম তপশিলের অন্তর্ভুক্ত আইনের বিচারিক পর্যালোচনা। নবম তপশিলের অন্তর্ভুক্ত আইনের বিচারিক পর্যালোচনা। প্রথম সংশোধনীর মাধ্যমে সংবিধানের নবম তপশিল যোগ করে বলা হয়েছিল যে এর ভেতরে রাখা আইনগুলোর ওপর আদালত হস্তক্ষেপ করতে পারবে না। সরকার এর সুযোগ নিয়ে বহু বিতর্কিত আইনের ভিতর ঢোকাতে শুরু করে। ওয়ামান রাও মামলা সুপ্রিম কোর্ট মৌলিক কাঠামো মতবাদের প্রয়োগ নিয়ে একটা স্পষ্ট সময়সীমা বা কাট অফ ডেট নির্ধারণ করে দেয়। আদালত রায় দেয় যে কেশবানন্দ ভারতী মামলার রায়ের দিন অর্থাৎ 24 এপ্রিল 1973 সালের আগে পর্যন্ত নবম তফসিলে যে সমস্ত আইন যুক্ত করা হয়েছে সেগুলোর বিচার বিভাগীয় পর্যালোচনা করা যাবে না, কিন্তু 24 এপ্রিল 1973 সালের পরে নবম তফসিলে যুক্ত করা যে কোনো আইন যদি মৌলিক অধিকার বা সংবিধানের মৌলিক কাঠামোর লঙ্ঘন করে তবে আদালত তা খতিয়ে দেখতে এবং বাতিল করতে পারবে। একদম ভেরি ভেরি তথ্যগুলো ভালো করে দেখো। আমরা আগের যে 14খানা ক্লাস করেছি সেগুলোরও কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমরা এইভাবে এক্সট্রা ডিটেলস আলোচনা করেছি, যাতে ওই রিলেটেড সমস্ত কিছু কনসেপ্টটা তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যায়। যতটুকু দরকার ততটুকুই দেওয়া হয়েছে, বেশি কিছু দেওয়া হয়নি, যেটাই এগুলো তোমাদেরকে জেনে রাখতে হবে। ভেরি ভেরি তথ্য একদম বাছাই করে নিয়ে আসা হয়েছে। 16 নম্বরটা দেখো, 42তম সংশোধনী কোন সরকারের আমলে পাস হয়েছিল? 42তম সংশোধনী 1976 জানো। তো এটা হয়েছিল কোন সরকারের আমলে না, এটা হয়েছিল ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসের সময়কালে, ঠিক আছে? এই সংশোধনী দেশের ঘোষিত অভ্যন্তরীণ জরুরি অবস্থার সময় পাশ করা হয়েছিল। তারপরে এটি মূলত সর্দার শরণ সিং কমিটির সুপারিশের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো প্রধান পরিবর্তন কিগুলো হয়েছিল। সংবিধানের প্রস্তাবনা 3টা নতুন শব্দ, সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, সংগতি যুক্ত করা হয়েছিল। তারপরে হচ্ছে সংবিধানের একটা নতুন অংশ পার্ট 4A এবং অনুচ্ছেদ 51A যোগ করে নাগরিকদের জন্য 10টা মৌলিক কর্তব্য অন্তর্ভুক্ত করা হয়। লোকসভা ও রাজ্যসভাগুলোর মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়েছিল, যা পরে আবার পরিবর্তন করা হয়। তো এইগুলো ভেরি ভেরি তথ্যগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইগুলো থেকেই বারবার কোশ্চেন আসে এক্সামে। 17 নম্বর দেখে নাও, 44তম সংশোধনী 1978 কোন বিষয়টি সংবিধান থেকে বাদ দিয়েছিল? কোনটা বাদ দিয়েছিল না, সেটা হচ্ছে এই সম্পত্তির মৌলিক অধিকার, এটা বাদ দিয়ে দিয়েছিল। তো মোরারজি দেশাইয়ের নেতৃত্বাধীন জনতা পার্টির সরকার 42তম সংশোধনীর বিতর্কিত ও স্বৈরতান্ত্রিক পরিবর্তনগুলোকে বাতিল করতে এই 44তম সংশোধনী এনেছিল। এর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা অনুচ্ছেদ 19(1)(f) এবং অনুচ্ছেদ 31 থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়। বর্তমানে সম্পত্তির অধিকার হলো একটা সাধারণ আইনি বা সাংবিধানিক অধিকার, যা সংবিধানের পার্ট 12 অনুচ্ছেদে 300A তে রাখা হয়েছে। এই সংশোধনীর মাধ্যমেই লোকসভার মেয়াদ আবার 6 বছর থেকে কমিয়ে 5 বছর করা হয় এবং জাতীয় জরুরি অবস্থা ঘোষণার জন্য অভ্যন্তরীণ অশান্তি শব্দটির পরিবর্তে সশস্ত্র বিদ্রোহ শব্দটি প্রতিস্থাপন করা হয়, ঠিক আছে? তারপরে দেখো 18 নম্বর কোশ্চেন, 52তম সংশোধনী 1985 কিসের সাথে সম্পর্কিত? 52তম সংশোধনী না, এটা হচ্ছে দল ত্যাগ বিরোধী আইনের সাথে সম্পর্কিত।
তৎকালীন রাজীব গান্ধী সরকারের আমলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য এবং অর্থের বিনিময়ে বা সুযোগ সন্ধানী দলবদল রুখতে এই আইন আনা হয়। এই সংশোধনীর মাধ্যমে সংবিধানে একটা নতুন দশম তফসিল যুক্ত করা হয়। এই আইন অনুযায়ী কোনো নির্বাচিত সংসদ সদস্য এমপি বা এমএলএ যদি স্বেচ্ছায় নিজের দল ত্যাগ করেন বা দলের উইফ অবমাননা করে ভোট দেন, তবে তার সদস্য পদ খারিজ হয়ে যাবে। 61তম সংশোধনী 1989 ভোটাধিকারের সময় বয়স কত থেকে কত করেছিল। 61তম সংশোধনী যেটা কি করা হয়েছিল, ভোটাধিকার সময়টা হচ্ছে 31 থেকে 18 বছর, 21 করা ছিল আগে, তো 21 থেকে এখন বর্তমানে 18 রয়েছে, তো 21 থেকে 18 বছর বয়স করা হয়েছে। তারপরে দেখো রাজীব গান্ধী সরকারের আমলে এই ঐতিহাসিক সংশোধনটি 1988 সালে পাস হয়েছিল। এটি কার্যকর হয়েছিল 28 মার্চ 1989 সালে। দেশের তরুণ প্রজন্মকে দেশের শাসনতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছিল। এর জন্য সংবিধানের অনুচ্ছেদ 326 সংশোধন করা হয়, যা লোকসভা ও রাজ্য বিধানসভা নির্বাচনের সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের সাথে সম্পর্কিত। 20 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানের সংশোধনের জন্য সংসদের কোন কক্ষে বিল প্রথমে উপস্থাপন করতে হয়? বিল প্রথমে উপস্থাপন করতে হয় সেটা হচ্ছে যে কোনো কক্ষ, লোকসভা রাজ্যসভার যে কোনো কক্ষ। এই বিলটি কোনো মন্ত্রী অথবা কোনো বেসরকারি সদস্য উভয়ই উপস্থাপন করতে পারেন। ঠিক আছে, এই বিলটি সংসদে পেশ করার জন্য রাষ্ট্রপতির পূর্বানুমতির প্রয়োজন হয় না, যা অর্থ বিল বা নতুন রাজ্য গঠনের বিলের ক্ষেত্রে প্রযোজ্য হয়, যেগুলো রাষ্ট্রপতির অনুমতি, এটা কিন্তু প্রয়োজন হয় না। 21 নম্বর দেখো, সংবিধানের সংশোধন বিল পাস হওয়ার জন্য প্রতিটি কক্ষে কয়টি ভোটের প্রয়োজন? কত ভোটের প্রয়োজন হয় না, হচ্ছে মোট সদস্যের সংখ্যাগরিষ্ঠতা এবং উপস্থিত ও ভোটার দানকারীর 2/3। ঠিক আছে, একে বিশেষ সংখ্যাগরিষ্ঠতা বলা হয়। লোকসভা ও রাজ্যসভা উভয় কক্ষেই বিলটি আলাদা আলাদাভাবে এই বিশেষ সংখ্যাগরিষ্ঠতায় পাস হতে হবে। যদি দুই কক্ষের মধ্যে কোনো দ্বিমত তৈরি হয়, তবে সাধারণ বিলের মতো সংবিধান সংশোধন বিলের ক্ষেত্রে যৌথ অধিবেশনের কোনো ব্যবস্থা নেই, অর্থাৎ এক কক্ষ বাতিল করলে বিলটি সেখানেই শেষ হয়ে যায়। তারপরে দেখো, সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা সংবিধান সংশোধন হয় কোন ক্ষেত্রে? সাধারণ সংখ্যাগরিষ্ঠতা দ্বারা সংবিধান সংশোধন হয় কোন ক্ষেত্রে? না, সেটা হচ্ছে নতুন রাজ্য গঠনে। সংবিধানের 2 এবং 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নতুন রাজ্য গঠন, সীমানা পরিবর্তন বা রাজ্যের নাম পরিবর্তনের প্রক্রিয়াটি সাধারণত সংখ্যাগরিষ্ঠতায় সম্পন্ন হয়। সংবিধানের 4 নম্বর অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ধরনের পরিবর্তনগুলোকে 368 নম্বর অনুচ্ছেদের অধীনে সংবিধান সংশোধন হিসেবে গণ্য করা হবে না। 23 নম্বরটা দেখো, কোন ধরনের সংশোধনের জন্য রাজ্য বিধানসভার অনুমোদন প্রয়োজন? সেটা হচ্ছে এই যে ফেডারেল কাঠামো সংক্রান্ত সংশোধন। ভারতের কেন্দ্র ও রাজ্যের ক্ষমতার ভারসাম্য বা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, যেমন জিএসটি, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি, সুপ্রিম কোর্ট, হাইকোর্টের ক্ষমতা সম্পর্কিত কোনো সংশোধন করতে গেলে রাজ্যের সম্মতির প্রয়োজন হয়। ঠিক আছে, আর মৌলিক অধিকার পার্ট 3 এবং নির্দেশমূলক নীতি পার্ট 4 সংশোধনের জন্য কেবল সংসদের বিশেষ সংখ্যাগরিষ্ঠতাই যথেষ্ট। ঠিক আছে, 24 নম্বর দেখো, রাজ্য বিধানসভার অনুমোদন সহ ফেডারেল বিষয়ক সংশোধন কয়টি রাজ্যের অনুমোদন প্রয়োজন? রাজ্য বিধানসভার অনুমোদন সহ ফেডারেল বিষয়ক সংশোধন কয়টি রাজ্যের অনুমোদন প্রয়োজন? না, সেটা হচ্ছে অর্ধেক রাজ্যের অনুমোদন প্রয়োজন। ভারতের মোট রাজ্যগুলোর মধ্যে কমপক্ষে অর্ধেক 50% রাজ্যের বিধানসভায় এই বিলটি সাধারণ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে পাস হতে হবে। রাজ্যগুলোর অনুমোদন দেওয়ার জন্য সংবিধান কোনো নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া নেই। আর 25 নম্বর কোশ্চেন দেখো আজকের ক্লাসের, আর এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, খুবই ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এরপরে আমরা আরও এই ধরনের কোশ্চেন তোমাদের নিয়ে আসবো। এবার সেটা তোমাদের উপর নির্ভর, তোমরা যেভাবে রেসপন্স করবে সেভাবেই কিন্তু ক্লাসগুলো আসবে। ঠিক আছে, এইভাবে এক্সট্রা ডিটেলস দিয়ে আমরা শুধু কোশ্চেন আনসার আলোচনা করিনি, আমরা যতগুলো টপিক, প্রত্যেকটা টপিক এসএসসির যে ইম্পর্টেন্ট টপিক হয় প্রত্যেকটা টপিক নিয়ে আলোচনা করেছি। প্রত্যেকটা টপিকের কোশ্চেন আনসার আমরা এইভাবে এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করেছি। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখো। এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাও, তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করো। তো সেভাবেই আমরা কিন্তু পরবর্তী ক্লাসগুলো তোমাদের জন্য নিয়ে আসবো।
বোঝা গেল। আর এমটিএস এর ক্লাস শীঘ্রই শুরু হবে, এমটিএস এর ব্যাচও শুরু হবে। আমরা সব কিছু নোটস তৈরি হয়ে গেছে প্রায়, আর বাকি তোমাদের ওই জিকে টপিক ওয়াইজ নোটসটা ওইটা কাজ চলছে, হয়ে গেলে তোমাদের পুরো আমি জানিয়ে দেবো কোনটা কত প্রাইস পড়বে, কী হবে না হবে সেগুলো সব কিছু জানিয়ে দেওয়া হবে। তো সেটা আমাদের সাথে যুক্ত থাকো, আমাদের টেলিগ্রামে যুক্ত থাকো, থাকলে আমরা জানিয়ে দেবো। তো 25 নম্বর কোশ্চেন যেটা রয়েছে, সংবিধান সংশোধন বিলে রাষ্ট্রপতির ভূমিকা কী? সংবিধান সংশোধন বিলে রাষ্ট্রপতির ভূমিকা কী? না হচ্ছে রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য। রাষ্ট্রপতি সম্মতি দিতে বাধ্য। 1971 সালে 24তম সংবিধান সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির এই ক্ষমতা কেড়ে নেওয়া হয়। সংসদের উভয় কক্ষে এবং প্রয়োজন সাপেক্ষে রাজ্যে বিলটি পাস হয়ে রাষ্ট্রপতির কাছে গেলে তিনি সেটিকে স্বাক্ষর করতে বাধ্য। তিনি বিলটি আটকে রাখতে বা পুনর্নির্বাচনের জন্য সংসদের কাছে ফেরত পাঠাতে পারে না। ঠিক আছে, তো এই মোট আমরা সংশোধন থেকে 25খানা কোশ্চেন আলোচনা করলাম। তোমরা দেখো ক্লাসটা, যারা দেখোনি আগের ক্লাসগুলো, কেমন লাগছে বলো, কমেন্ট করে জানাও। তো তাহলে কিন্তু পরবর্তীতে আরও অনেক কোশ্চেন আনসার আমাদের কাছে রেডি হয়ে আছে, শুধুমাত্র আমাদের ক্লাসটা রেকর্ডিং করার প্রয়োজন রয়েছে। তো রেকর্ডিং করেই আমরা তোমাদেরকে দিয়ে দেবো। এইভাবে ক্লাসগুলো দেওয়া হবে। যদি তোমরা কোনো টপিক এক্সট্রাভাবে কোনো টপিক যদি চাও, দেখো আমরা টপিক তো আলোচনা করেছি, দেখো সেগুলো দেখো। আরও যদি তাছাড়া আরও যদি কোনো মনে হয় যে জিকের আরও কিছু টপিক তোমাদের দরকার, তো সেগুলো আমাদের কমেন্ট করে বলো, আমরা সেগুলো ক্লাস তোমাদেরকে অবশ্যই দেবো, অবশ্যই তোমাদেরকে ক্লাস দেবো। টেলিগ্রামে জয়েন হয়ে যাও যারা জয়েন করোনি, কারণ এই ক্লাসের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রামে পেয়ে যাবে। তাছাড়া এসএসসির প্রিভিয়াস ইয়ারের যে সকল এক্সামগুলো হয়েছে, সিজিএল, সিজিএসএল, এমটিএস, সমস্ত কিছু, জিডি, সমস্ত কিছু এক্সামের যদি জিকের প্রিভিয়াস ইয়ার বাংলা, সম্পূর্ণ বাংলা ল্যাঙ্গুয়েজে পিডিএফ নিতে চাও, তাহলে আমাদেরকে মেসেজ করো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে। খুবই স্বল্প প্রাইসের মধ্যে আমাদের কাছে পিডিএফগুলো পেয়ে যাবে, যেগুলো তোমরা প্রিন্ট আউট করতে পারবে। ডাইরেক্ট তোমাদেরকে হোয়াটসঅ্যাপেই পিডিএফগুলো প্রোভাইড করে দেওয়া হবে। পেমেন্ট করলে ডাইরেক্ট তোমাদের হোয়াটসঅ্যাপে পিডিএফ প্রোভাইড করে দেওয়া হবে, সেগুলো তোমরা ডাউনলোড করে প্রিন্ট আউট করে নিতে পারবে। বোঝা গেল, একদম স্বল্প প্রাইস। দেখে নাও, এমটিএস এর ইংলিশ অ্যাভেলেবল রয়েছে, যেটা 2025 এক্সাম হয়েছে। স্টেনোরও ইংলিশ অ্যাভেলেবল রয়েছে। ইংলিশ পিডিএফ যদি নিতে চাও তো সেটাও রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গল এক্সামের জন্য পিডিএফ রয়েছে। এনটিপিসি গ্র্যাজুয়েশন, আন্ডার গ্র্যাজুয়েশনের পিডিএফ রয়েছে। তো এগুলো তোমরা দেখো, তোমরা যেটা নিতে চাও সেটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাও। ডেমো দেখতে চাইলে টেলিগ্রামে চলে যাও, ডেমো লিঙ্ক দেওয়া রয়েছে, ওখান থেকে দেখে নেবে। আর রিসেন্ট তোমরা জানো সিজিএল এর ফর্ম চলছে, তো সেটা যদি তোমরা দেখো, এই 2025-এর যে এক্সামটা হয়েছে নতুন এডুকেটিভ প্যাটার্নের, সেই প্যাটার্নের আমরা যে সিজিএল এর কোশ্চেন আনসার, যেগুলো বাংলা এবং ইংলিশ দুটো ল্যাঙ্গুয়েজেই আমরা কিন্তু কোশ্চেন আনসার করে একদম পিডিএফগুলো সাজিয়েছি। তো যদি নিতে চাও মাত্র 47 টাকায় পিডিএফটা পেয়ে যাবে। ডেমো দেখতে চাইলে আমাদেরকে মেসেজ করো, দেখিয়ে দেবো। পছন্দ হলে পেমেন্ট করবে, করলে সঙ্গে সঙ্গে আমরা হোয়াটসঅ্যাপে পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো।